আমার এই কোশ্চেন একটা, এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা গাজী মোস্তফা নিজে ছিল। তো আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আমার বউ বিচার করেন। জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার, একটু শুরু থেকে এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি একা, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা, তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদেরকে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষই আমাদের পরিচিত, অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দিই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে। চলছে বিয়ার আসো। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল, জাস্ট কাম ফ্রম ক্যানাডা, তো লম্বা চুল, বিউটিফুল হেয়ার, and he was a handsome man. আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। এটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পারছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গভঙ্গ পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছনে গুলো কিছু বলে না, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বলছে, তুমি চুল টান দিয়েছ? হ্যাঁ। বলছি কেন? কারণ আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা করো। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর পুচকে ছেলে তখন মধ্যে স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের, আর একটা গাড়ি, ফোকসো গাড়ি, সবুজ রঙের গাড়ি আগে, পিছনে দিয়ে মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে। আমি কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো না, আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনজারধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়? বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছে কে? তখন একটা ছেলে এসে, একটা ছেলে, নামটা মনে নাই, এসে বললো যে, ভাই আপনাকে খোঁজ করতে, এই চিৎকার করতে গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনজারধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস করতে, আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাজী গোলাম মোস্তফার সামনাসামনি বারান্দাতে। আমি মেজর দাঁড়ি, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দিন। হারামজাদা বারবার আর্মির আজকে আমি উচিত শিক্ষা দেবো। আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেনমেন্ট থাকাইলো প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এই দেখি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট, যে ইউনিট দরকার হয়।
এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার, কি আপনি এতটা উত্তেজিত কেন? আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওকে ওঠ, এ উঠা মাইক্রোবাইক, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইক। আপনি ব্যাপার কি গাড়ি, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ, কি আমার কাপড় টাপড় ধরে টানে, চারজন মিলা আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্য মহলে, নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন যে কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাদিকে বললো, গাছি আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি, তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে চল, ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো থাকবো। গাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস। বুঝতে পারলা, শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন। সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা। যাই হোক সেটা অন্য ব্যাপার। তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব কোথায় চাচ্ছে, লক্ষ্মীবাড়ি ক্যাম্পে নাকি। তখন আমি কি করি, এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিচ্ছে, মানে দিকে ক্ষত, তার দিকে রক্ত ছিল। আমি হঠাৎ বললাম গাড়ি থামা ড্রাইভার। ইন দি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, বা ওদের গাড়ি আসছিল না, কিছু ওরা উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার গাড়িতে প্রায় 4জন ট্রেনধারী লোক, তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন, গাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাই কিনা আসেন। Somehow that man with train gun, he got down and went to Gazi. গাজীও তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে। আচ্ছা বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছেন নিজে দাঁড়িয়ে। গাজী গুলস্তান দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে গাজী সাহেব আপনি তো আমারই নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য, যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসে ঢুকাই নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, উনি যখন হতভম্ব হয়ে দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীর বিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে, বাপি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনারা তখন চলে গেছে। সেদিন কি ছবি দেখার কথা ছিল, সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে দি সিও অফ দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বের হয়ে আসে। তারা খুঁজতে লাগলো যে
আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপির পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল, গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে রেস্ট করে ময়দান। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানের। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে করা। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি, আমার জানা আছে। তো গাড়ি চললো, আমরা পিছিয়ে চললাম আবার কাফেলাকে গাজী 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়, স্টপ করার পর গাজী তার গাড়ি নিয়ে ভিতরে ছিলেন, আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসছে আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুমেন্ট, সিও ফার্স্ট লান্সার। তো উনি মেজর মুমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ির ভিতরে গেল কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসে স্বপন, পাশে বসে আমার বোনের জামাই লিটু, আবুল খায়ের লিটু, যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক, বিরাট ধনী ব্যবসায়ী, ওই সালমান রহমান তোমানের সাথে সবাই একটা। যাই হোক, ওরা দুজন, আর এসপি মাহবুব সঙ্গে। এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন কিলার, মানে তাকে যে সমস্ত এই মানুষের মারা তারা হতো আর কি। ঢাকা জেলার এসপি Mahbub, not major. He was given during the war he was given the rank of a captain. Mahbub was a good friend of mine, and anyway, ওদের গাড়ি যখন আসলো আর গাড়ি থেকে পরে আমি এই গল্প মাহবুবের কাছে শুনছি যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাসা। মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা। তো সে ওয়াইলেসে জানাইছে যে আমি মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই, আমি বিয়ের বাড়িতে আসছি, তো আমার দেরি হবে। স্বপন চলে গেছে তার বাসায়, সে তাকে মিন্টন রোডে মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসারদের জন্য একটা এনক্লেভ আছে, তুমি হয়তো জানো, দেখেছো কিনা জানি না। তখন বাংলো ছিল, এখন বোধহয় মাল্টিপ্লেক্স ফ্ল্যাট ওই ইন্টারকনের সাথে। তো সেখানে মাহবুব থাকতো। তো ফ্ল্যাটে লিটু আর স্বপন গিয়ে উপস্থিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম টু মানিকগঞ্জ থেকে ফিরে আসছে। উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় পরতে, চুল আছে। তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমি তো আসছি, আমি তো বলছি তোমাদের জানাইছে, আমার অবস্থা জানা হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ। হ্যাঁ, কিন্তু মাহবুব এক ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজী গরম বিয়ে বাড়ি থেকে উঠায় নিয়ে গেছে, কি হয়েছে জানি না, তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে। তারা সব ওই সাউদি উদ্যানে আছে, মানে রেস্ট করছে। আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে, তারা প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ড অ্যাবডাক্টেড অফিসার অ্যান্ড হিজ ওয়াইফ। মামুকে চাই কি, এটা তো সাংঘাতিক কথা। গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে, মানে হাত দিতে গেছে, টেলিফোন বেজে উঠছে। কে? শেখ মুজিব। ফোন মাহবুব। তো উঠেছে, কে বলছে? আমি মাহবুব বলছি। বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান। বলে কি? জি স্যার বলেন। বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায়। এর মধ্যে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, সিজিএস, খালিদ মোশাররফ, এদেরকে ডাকানো হয়েছে, এরা আসছেন। কর্নেল নুরুজ্জামান, রকিবানী চিফ, আসছেন সবাই। জিয়া রহমান অবশ্যই ডেপুটি চিফ। আচ্ছা, মাহবুব তখন বলছি চলো। তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো। তো ওই গাড়িটা যখন গেল, গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর সেফ, আমাদের মারবে না। কারণ এরা যখন এসে উপস্থিত হচ্ছে, তার মানে সিঙ্গল বি আন্ডার কন্ট্রোল। আর সারা দেশে কি হচ্ছে এগুলো তো জানি না, মানে সারা ঢাকা শহরে। তখন গেটের সামনে থামলো, ওটা থেকে মাহবুব নামলো, স্বপন আর লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ওই ব্রিজের কাছে থামলো, গাছের ছায়া নিচ্ছে। আমরা যে মাইকে বাসে আছি,
ওটা কিন্তু ওরা জানে না। মাহবুব চলে গেল ভিতরে। ইন দ্য মিনটাইম আমি চিন্তা করছি যে আমি কি করব, কি করা উচিত। আমার ফার্স্ট ফিল্ডের রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে যেত। আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে, কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে এটা তো একটা সমস্যা, এটা বোধহয় ঠিক হবে না। যেহেতু মাহবুব ভিতরে গেছে, লেটস সি হোয়াট হ্যাপেন। কিছুক্ষণের মধ্যেই মাহবুব, আমি দেখলাম যে মাহবুব না, শেখ কামাল, রেহানা, তারপরে শেখ জামাল, বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা টালাম্মা চলার অসুবিধা, মানে রক্তাক্ত চুল্লু ওদের দেখে তো ওরা ঘাবড়ে গেছে। তারপরে নিমির অবস্থা তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল। তখন ভিতর না যাবো দেখলাম সিটিং রুমে প্রথম আমাদের ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে। তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল, মিসেস মুজিব দাঁড়ায় রইলেন। আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখে সব মজলিস বসে আছে, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ স্টাফ, সিজিএস এন্ড অল। তখন এর মধ্যে গাজী গভর্নর বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবারই ধরে নিয়ে গেছে আর্মি। যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো না। আর ওই গার্ডম্যান 17 দিন যে গার্ডম্যান গেছিল এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসে, জিয়া রহমান, শফিউল্লাহ, খালিদ মোশাররফ। তো মনোলি বুদ্ধি আর কি। আমরা ঢুকতেই নিম্মিকে জড়াই ধরলেন মুজিবুর রহমান, না তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করবো। এই হারামজাদা গাজী, তুই করছিস কি? এটা কি করলি তুই? যা ওর পা ধরে মাপচা। আমার বউয়ের পা ধরে মাপচা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলল, নিজের চপ্পল খুলে বলল, খবরদার, তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। মুজিব লাগছে না, আর বাকিরা তো সব চুপ করে বসে। আমি কি করে দাঁড়িয়ে? তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ জড়ে ধরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করবো, তুই আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল, নিমি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাতে স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন? আমি বিচারের মান লাগবেন, আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার মুজিব, বেগম মুজিব উপরে নিয়ে যা, তখন উপরে নিয়ে বোধহয় নাচা টাচা কি জানে। এরপর আমরা বলি যে একটা কর, শফিলা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে যাবে। তো শফিলা পিক আপ দি ফোন, ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? গাজী হ্যাজ টু প্রডিউস দি মিসিং অফিসার, হিজ ওয়াইফ এন্ড এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করবো আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাপাকাপি শুরু, ওদের গাজীগুলো মতো তো বুক শুকায় শেষ। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার স্যার, প্রাইম মিনিস্টার ডিজায়ার্স অর নট ডিজায়ার, ওনাকে বলেন উনি লিখিত অর্ডার দিল, আমি সেটা মানবো না। আই হ্যাভ গট মাই ম্যান্ডেট, মাই চিফ অফ স্টাফ। এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ম্যাটার, লিগাল ব্যাপার। তখন সকালবেলা তবু দেখো মোমেন্ট, তুমি যদি একটুখানি নর্মালি স্টাফ প্লিজ ডোন্ট, আই হ্যাভ গট মাই মোরাল এথিক, আই এম প্রমিস বাউন্ড টাচিং দ্য কোরআন ওয়েন আই গট কমিশন। আমি এটা আপনাদের এই কোনো রকম আপত্তি মিনতি আমি শুনবো না, দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজিব সবই শুনলেন, স্যার এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলছি আরেকবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান শফিলা বললো, শফিলা আবার ফোন করলো, আমরা দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি, নিমেরা উপরে চলে গেছে। ফোন করার পরে শফিলা বলে যে লোক মোমেন্ট আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেইন প্লিজ। তখন মুজিবুর রহমানকে দিয়ে আমার দেয়, উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে যে আমি মুজিব বলছি। He said, sir, I have no time, I am running a big operation and I am the commander. I am sending one of my officers to your residence. He will explain
whatever I have got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুকিয়ে গেল। এখানে যারা বসা জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে সফিল্লা কি করা যাবে? উইদিন 5 minutes Captain Shahid arrived. He was from Cavalry and he was a friend of mine during the student days. আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। ও হলো তোমার বলে এটা লালবাগের ছেলে, আর আমরা ছিলাম মালিবাগ। যাই হোক, ও আমরা দোস্ত, মানে বন্ধু। তো ক্যাপ্টেন হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফিসার এনিওয়ে। তো শহীদ আসছে, আসার পরে তখন মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে, স্যার, আই হ্যাভ বিন ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross microbus. Now, যেহেতু আমরা ডিপ্লয়েড আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people have to surrender to him, and then legal proceedings will start according to the law. দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তখন বলে স্যার, আমার আর কিছু বলার নেই, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে শুনে আমাদের কমান্ডারকে জানান। না, ঠিক আছে, তুমি যাও বাবা। তো শহীদ চলে গেল। এরপর শেখ মুজিব আমাকে বললো, তুই মাপ করে দে। আমি স্যার, আমি তো বললাম স্যার, শেখ মুজিবকে কাউকে বোধহয় আপনি মানে অফিসিয়াল কোনো এগুলি মানতেন না, আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। না, উনি তো মাহবুবকেও তুই করে বলতো, গোলাম মোস্তফাকেও তুই করে বলতো, শফিউল্লাহকেও আমাকে উনি তুই করে বলতেন। আমি তো রোববার থেকে যে কোনো সময় ডাক্তার যাইতাম, খাবার খাইতাম, বসে কই মাছ পছন্দ করতেন। ওই ওনার চৌবাচ্চা সবসময় বড় বড় কই মাছ থাকতো, আরামসে খাইতাম, চলন বিলে কই মাছ, কোনো অসুবিধা নেই। আমার তো গতিবিধি ছিল খুবই খোলা, মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম, যে কোনো সময় ডাকলেই চলে যেতাম। উনি প্রায় ডাকতেন আমাকে, আমি খবর না। তো এখন উনি বললেন, ঠিক আছে ডালিম, যা, আমি বিচার করবো। আমি স্যার ভেরি গুড। তো এই আমার গাড়ি বাইক করে ওরা বাসায় পৌঁছে দিয়ে, ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে, মানে মারতে দিই। আমি স্যার নট নিডেড, বাইরে স্বপন আছে, আরো 2-4 দিনের মধ্যে আসে পড়তে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাবো, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। শোনা এক কাজ, আই গাড়ি বললাম, আহমদাদা তুই যাবি এদের সাথে বিহার, বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করেন, সম্পাদন করার জন্য। নিমি বললো, খবরদার, তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস করছো, তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন চুপ, তোমরা চলে যাই। আমরা চলে আসলাম। আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না রকম রকম, ওই সমস্ত সম্পাদন করা হইলো। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লায় ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শফিউল্লাহকে। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে, ডালিম, ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার একটা তোমার নিমের ঘটনাকে নিয়ে। এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে, এটা আমার বইটা আছে, যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না, অল দিস থিংস, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। কাজও ব্যাপার, দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। আমি বললাম যে ঠিক আছে, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। আমার কুমিল্লা যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লা যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লা থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে, আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাড়িয়েছে, PO 9 প্রেসিডেন্সিয়াল অর্ডার 9 একটা ছিল। তখন কোনো কারণ দর্শন বেঁচে রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু ট্যাক এনিওয়ান ফ্রম দ্য সার্ভিস, এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো PO 1 এটাকে বলা হয়তো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, PO 9। তো PO 9 এর আমরা আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি
এই ঘটনা যখন ঘটে, খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লায়। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি। স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত পোস্টারদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। ওই পার্টি চলছিল। তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো, হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো ত্যাগ করা হয়েছে পিও 9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুলদের কাছে। তো নাজিমুলরা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার থেকে। ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায় যে আসলাম সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to Sheikh Mujib. Yeah, Sheikh Mujibকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলে, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং। এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ ফেরুল্লাহ। এটা কি জানবো তুই কেন? স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না পয়সা লোভে, না পূর্ববর্তী লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওত নিই। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করি। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না পারি। ইউ বিকাম ভেরি ইমোশনাল, তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাট দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম তখন জানায়, তখন মুজিব আমাকে বললো যে ডালিম তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাড়ি গেল। আমার বলে যে তুই আর নূর আমার সাথে রাখছি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের। আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো কেন, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে, তখন তার মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস অ্যান্ড বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং হতো ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর শেখ। তো আমরা চাটা খেলাম। সেসব বলে দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডে দেখা, আমার সাইডে দেখ। আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ। পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না। পার্টি কেন চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে দেখেন, আমাদের কেন এই সমস্ত বলতে না তুই তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি সিদ্ধান্ত নিতে হয়েছে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন। 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে? আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বলে যে না শোন, তোদের জন্য আমি কি করতে পারি? তোরা যদি বিদেশে চাকরি করতে চাস, আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যাদের ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস, তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম চাচা, আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি কৃত করছেন। আল্লাহ খায় আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের। আমরা এরকম পরিবার থেকে আসি নাই, দুজনেই। এটা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না। আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো ব্যাপারে। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি করি, তাহলে দরকার কিছু। কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন। আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো, আমার কম্বলটা কই, সেটাও বাঙালি করে বাইরে পাঠাই হারামজাদা। এদের নিয়ে আপনার রাজনীতি করতেছেন, করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তোফাইল দিঘান, এই কথা জানলো কিভাবে জনগণ? তখন আবার তোফাইল কাজ এগুলি জলদি মুছে জলদি। চাচা, এই যে চাচার দল আপনাদের ঘিরে রাখছে,
আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি আজ না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে তারা, আগে হোক পরে হোক, দিন একদিন আসবে যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোকেও খুঁজে দেবে। আছি সালাম স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথায় একটা কোশ্চেনের উত্তর নিই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারেস্ট ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের থেকে চাইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতি কিছু চলছিল, তেমন বিশেষ কিছু না। ওকেও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা কি বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি স্যার, এখনকার হাসিনার কথা বলছি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশন এবং রক্ত পিপাসু দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে ফেডারেশন, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? সে আমাদের একজন সহজ মানে সমমনা মেম্বার ছিলেন। ওনাকে বন্দি করছিলেন, মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকার, মুজিব সরকার। তার বিরুদ্ধে হি ওয়াজ দি ম্যান হু স্পোক আউট, যে আমি একটা জিনিস গঙ্গা দিয়ে কোনো ট্রেন যেতে দিব না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে পারছিল। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম। স্বপন টপন এরা ছিল, সব ট্র্যাক সবাই কিনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপু ধর কলকাতাতে ভিজিট করছিল। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের কিছুক্ষণ। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেক উপস্থিত ছিল, মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে 90 স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন অঙ্গনে কি করতে হবে না হবে, এই সমস্ত আলাপ হচ্ছিল। ওটি কাপড় ঠিক। আর দীপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। এক সময় আমরা যখন কথাবার্তা লিখতো, দীপি ধর আমাদের কাছে আসলেন। তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশের ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে। তখন দীপি ধর আমাদেরকে, আমরা নোটিস করে যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু করে, বয় জেন্টলম্যান, listen to me, you don't have to bother about all this thing. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান, যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়ে মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। স্যার, যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে, নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। 30 লক্ষ নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমনে, সেটার ইতিহাস বোধ আবার বই মেঝে দেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার শ্রোতাদের বলছি, মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ
রেজাল্ট করি ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়, ক্ল্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করে, এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবে, সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইর ফালানোর বন্দোবস্ত করেছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলছি ক্ষয়ক্ষতির, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত? সব কিছু মিলে প্রায় 3 লক্ষ মতো, 3 লক্ষ। এখন 3 লক্ষে তারপরে শেষ বাজে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবেন। আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন, ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট আস্কড দিস কোশ্চেন, হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য লসেস অফ লাইফ ইন দিস সো কল্ড ফ্রিডম ডিউরিং দিস ফ্রিডম স্ট্রাগল? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষ বানায় ফেলাইলো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই, তখন মুজিব তো আর কাটও করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। আফটার দ্য ইন্টারভিউ ওয়াজ ওভার, মুজিব ওয়েন্ট টু রিটায়ার ইনটু হিজ বেডরুম। সিরাজ ভাই কেম and রেজাউল করিম কেম। They saw ডেভিড ফ্রস্ট হ্যান্ডকাচিফ বাইর করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে। তো ওনার মনে করলেন যে মুজিব এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছেন। তখন তারা বললো, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস্ট বললো, মুজিবের ইন্টারভিউতে আমি কান্তাছি না, দি হে হি ওয়াজ রজারিং মাই মাদার টাং, আমি ওইটার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য।